ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান তিনটি পরমাণু স্থাপনা এবং শুরু থেকে ইসরায়েলের টার্গেট ছিল, সেটা হুমকিও দিয়ে এসছে তারা, সেটা নিয়ে কথা হয়েছে, পাল্টা কথা হয়েছে, কিন্তু হঠাৎ করে মাঝ থেকে এই কাজটি করে বসলো যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, কি জবাব দেবে ইরান? ইরান যদি জবাব দেয়, যুক্তরাষ্ট্রের পরের হামলাটা আসলে কেমন হতে পারে? তারা কি আদৌ পরবর্তীতে হামলা করবে? সবটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন এবং আছেন ইরান বিষয়ক গবেষক জনাব সিরাজুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সংবাদ যোগে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব সিরাজুল ইসলাম, যেই প্রশ্নটা এখন বিশ্বজুড়ে চলছে সেটাই আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানে ইরান কি জবাব দেবে? দিলে সেটা আসলে কিভাবে দিতে পারে? মানে আপনার অ্যানালাইসিস আসলে কি বলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। শুভেচ্ছা জানাচ্ছি সহ আলোচক ডক্টর কামাল সাহেবকে। আমেরিকা যে কাজ করেছে সেই কাজের জবাব ইরানের পক্ষ থেকে দেওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তবে আমি মনে করি, যেহেতু এই মুহূর্তে যুদ্ধটা শুরু হয়েছিল ইসরায়েল এবং ইরানের সাথে, এবং যুদ্ধটা মূলত চলছে ইসরায়েল এবং ইরানের ভেতরে, এবং ইরানের সামনে প্রধান যে দুই শত্রু সেটি হচ্ছে ইরানের ঘোষিত দুই শত্রু ইসরায়েল এবং আমেরিকা। যেহেতু ইসরায়েলও তার অন্যতম প্রধান শত্রু, আর তার সাথে যুদ্ধ চলছে, অতএব এই মুহূর্তে আমেরিকার সাথে যদি যুদ্ধ শুরু করে তাহলে তার সামনে মূলত ফ্রন্ট খুলে গেল দুইটা। সেক্ষেত্রে ইরান সম্ভবত কৌশলগত কারণে আপাতত যুদ্ধটা হয়তো ইসরায়েলের সাথেই চালাবে, এরকম একটা সম্ভাবনা বেশি। আর আমেরিকার সাথে যুদ্ধ শুরু করলে মূলত আমেরিকা হচ্ছে নেটো দেশ, নেটো জোটের মূলত নেতা। আমেরিকার সাথে যদি যুদ্ধ শুরু করে তাহলে নেটো জোট সামগ্রিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তখন সেটা ইরানের জন্য প্রকৃতপক্ষে একটু ঝামেলার কারণ হবে। অথচ ইসরায়েলের সাথে যদি মনোনিবেশ করে যুদ্ধটা করে তাহলে ইরান তার সহজে লক্ষ্য অর্জন করতে পারবে, তার জন্য সহজ হবে। সেক্ষেত্রে ইরান মনে হয় না যে এই মুহূর্তে আমেরিকার সাথে যুদ্ধে জড়াতে পারে, ইসরায়েলের সাথে এই যুদ্ধটা হয়তো সীমিত রাখতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এবং সর্বোচ্চ পর্যায় থেকেই আমেরিকার বিরুদ্ধে জবাব দেওয়ার কথা বলা হয়েছে, এবং আইআরজিসির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে আমেরিকা ইরানের যে পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে তার এমন জবাব দেওয়া হবে যেটা আমেরিকা কল্পনা করছে না, অর্থাৎ কল্পনারও বাইরে, হিসাব নিকাশের বাইরে এমন একটা জবাব দেবে আইআরজিসির পক্ষ থেকে, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ব্যাপারে ইরানের জাতীয় সংসদ সরাসরি অনুমোদন দিয়েছে। এই যে অনুমোদন দিল, এই অনুমোদন দেওয়ার ফলে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জাতীয় সংসদ অনুমোদন দেওয়ার মানেই হচ্ছে সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। যদি এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে আমেরিকা সহ বা পশ্চিমা বহু দেশের তেল সহ সারা বিশ্বে তেল রপ্তানি, মধ্যপ্রাচ্য থেকে যে তেল রপ্তানি হয় তার ম্যাক্সিমাম তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমি আসলে আলাদা করে আপনার কাছে আসবো শুধুমাত্র হরমুজ প্রণালী নিয়ে। মানে যতটা বলা হচ্ছে ততটা ব্যাপারটা ইজি কিনা, বললাম আর বন্ধ করে দিলাম, ইম্প্যাক্ট আসলে কি পড়বে সেটাও একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো আপনার কাছ থেকে। এক্ষেত্রে অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আপনার মতামতটা একটু জানা জরুরি আমাদের। বলা হচ্ছিল যে ইসরায়েল এই পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেখানে তারা হামলা চালাবে, কিন্তু হঠাৎ করে হামলাটা করে বসলো যুক্তরাষ্ট্রের খোদ নাগরিকরা আবার বলছে হামলাটা আসলে যুক্তরাষ্ট্র করেনি, করেছে ডোনাল্ড ট্রাম্প। মানে আপনার অ্যানালিসিস কি বলে? ট্রাম্পের উদ্দেশ্যটা কি, আর কতটুকু আসলে যুদ্ধের মঞ্চে মানে আমেরিকার অংশগ্রহণটা এত স্পষ্ট করে ফেলা কি কারণ হতে পারে আসলে? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচককে খুব সুন্দরভাবে ইরানের অবস্থান বিশ্লেষণ করবার জন্য। আসলেই এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের যে হামলা, এই হামলা যখন শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেনি। যদিও ইরান থেকে বারবার দাবি করা হয়েছিল যে এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি ইন্ধন রয়েছে। আজকের এই হামলার মাধ্যমে সেটি স্পষ্ট হলো। আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবারই বলে আসছে, যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি যদি সম্পন্ন না করে তার জবাব হবে ভয়াবহ। সেই ধারাবাহিকতায় আমরা যেটি দেখলাম
সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে হামলা করে তাদের অবস্থান সুস্পষ্ট করলো এবং সাথে সাথে তারা আরো ভয়াবহ হামলার দিকে যাওয়ার জন্য কিন্তু তারা ঘোষণা দিল। তারা যদি বলে যে শান্তি যদি স্থাপন না হয়, যুদ্ধ যদি বন্ধ না হয়, তাহলে তারা পুনরায় স্থাপন করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে যে হামলাটি ইসরায়েল অতর্কিতভাবে ইরানের উপর যে হামলাটি করেছিল, সে হামলাটি কিন্তু দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা লোকাল পলিটিক্স যদি অ্যানালাইসিস করি, সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অনেক শান্তিকামী মানুষ কিন্তু সেই দায়িত্ব নিতে চায়নি। তারা বলছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব একটি যুদ্ধান্ধী চিন্তা থেকে এই হামলাটি হয়েছে এবং এই হামলা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবসময় একটা পিস মুভমেন্ট হয়। সাধারণ জনগণ কিন্তু অযৌক্তিক হামলাকে কখনো পছন্দ করে, কারণ এই ধরনের একটা যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু যে একটা অনুমোদনের বিষয় আছে, সেটিও কিন্তু এখানে হবে। কারণ এই যুদ্ধটাকে, এই হামলাটাকে, আজকের যে হামলা, সেই হামলাটাকে আমরা খুব খাটো করে দেখার কোনো বিষয়, কারণ এই হামলার মাধ্যমে অলরেডি এই যে যুদ্ধের যে এক্সটেনশন, যে যুদ্ধটা ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই যুদ্ধটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে গেছে এবং রাশিয়া থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারাও কিন্তু এই হামলা যে প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছে, জাতিসংঘ প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং দেখা যাচ্ছে যে মিডল ইস্ট খুবই শঙ্কিত এই হামলাকে নিয়ে। এখানে আবার সহ আলোচনা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, বা আপনারা যে রিপোর্টটি দিয়েছিলেন সেটি দেখছে যে ইরানের রেসপন্সটা কেমন। ইরান যদি সেখানে অন্যান্য যে সংগঠনগুলোকে যদি ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছে, এম্বাসি গুলো আছে এবং তাদের যে সামরিক স্ট্র্যাটেজিক যে পয়েন্ট গুলো আছে মিডল ইস্টে, সেগুলোতে যদি হামলা করে, এই হামলাটি একটা বড় স্ট্র্যাটেজিক পয়েন্টের দিকে এটি কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে হামলাটি, জি শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যে হামলাটি করেছেন, আমি মনে করি যে এটিকে আন্তর্জাতিক যে নর্মস, সেই নর্মসের এক ধরনের কিন্তু একটা ভায়োলেশন। এটা আসলে সব মহল থেকে বলা হচ্ছে যে তিনি আসলে কোনো নীতিগত অবস্থানে আসলে থেকে এই হামলাটা চালাননি। আমি আসলে এই জায়গায় জনাব সিরাজুল ইসলাম আপনার কাছে আসতে চাই, দুটো বিষয় আপনার কাছে জানবো। প্রথমত, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াটা ইরানের একটা চমৎকার স্ট্র্যাটেজি হতে পারে, এটা নিঃসন্দেহে, কিন্তু সেটা তো মানে গোটা বিশ্বের স্বার্থ তো সেখানে জড়িত, কাজটা এতটা সহজ হবে কিনা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বলা হচ্ছে আমেরিকার ওই প্লেনটা আসলে 37 ঘন্টা রেকি করছিল, তাহলে ইরানের গোয়েন্দা বাহিনী আসলে কি করছিল, তারা কি ধারণা করতে পারেনি যে এরকম একটা হামলা হতে পারে? জি হ্যাঁ, খুবই চমৎকার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব আমি এই পরের প্রশ্ন দিয়ে শুরু করি, যে ইরানের গোয়েন্দা বাহিনী বা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি করলো যে তারা তাহলে এরকম হামলা হয়ে গেল। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, যে এই যে ইসরায়েল যে হামলাটা ইরানের বিরুদ্ধে চালাচ্ছিল, সেক্ষেত্রে ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালাবে এরকম কথা বলা হচ্ছিল। জি, এই আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অন্যভাবে হয়তো অনেকে বিশ্লেষণ করতে চাইতে পারে, আমার এই যুক্তি গ্রহণ নাও করতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইরান হয়তোবা চেয়েছে তার পরমাণু স্থাপনা থেকে সমস্ত এন্ডিস্ট ইউরেনিয়াম বা খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ যে সমস্ত সরঞ্জাম যন্ত্রপাতি, এগুলো কিন্তু সব সরিয়ে দিয়েছে এবং মার্কিন বিমান যেখানে হামলা চালিয়েছে, সেই হামলায় প্রকৃতপক্ষে ফোর্দো বা অন্যান্য যে সমস্ত স্থাপনা হামলা চালিয়েছে, সেগুলোর খুব কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, এরকম ভাবেই মোটামুটি জানা যাচ্ছে তথ্য। সেক্ষেত্রে আমেরিকা কতটা ক্ষতি করতে পারবে সেটার একটা ধারণা হয়তো ইরানের ক্যালকুলেশনে ছিল, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে হয়তোবা ইরান চেয়ে থাকতে পারে যে ওরা যখন একটা হামলা করতে চায়, হামলাটা করুক, তাতে ইরানের একটা সুবিধা আছে। ইরানের আপাতত প্রথম এবং প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় যখন হামলা চালাবে, এবং ইরান যতটুকু শিওর যে তার পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারবে না, কারণ সমস্ত পরমাণু স্থাপনা পাহাড়ের নিচে।
আচ্ছা। কিন্তু ইসরায়েলের পরমাণু স্থাপনা কোথায় আছে এটা ইরানের খুব নখদর্পণে আছে, এবং সেটা কিন্তু পাহাড়ের নিচে। তো ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর ফলে এখন ইরান কিন্তু ইসরায়েলের উপরে ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালানোর বৈধ অধিকার পেয়ে গেল, অর্থাৎ বৈধতা পেয়ে গেল। ইরান যদি ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালাতো তাহলে বিশ্ববাসী দোষ দিতে পারতো যে ইরান পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। রণকৌশল হতে পারে, রণকৌশল হতে পারে, সেই তার অংশ হিসেবে হয়তো আমেরিকাকে হামলার সুযোগ দিয়ে এখন ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনা হামলার বৈধতা অর্জন করবে। আমরা একটু সময় অপেক্ষা করি। হ্যাঁ, এই জায়গাটা আমি কনভিন্স, কিন্তু এটা একটু বলবেন যে হরমুজ প্রণালী নিয়ে, মানে হরমুজ প্রণালীর ব্যাপারে আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, সেটা আপনি প্রশ্ন করছিলেন যে এটা কি খুব সহজ হবে কিনা। হ্যাঁ, ইট ইজ ভেরি ইজি ফর ইরান। কারণ হচ্ছে যে ওই হরমুজ প্রণালী খুব সরু একটা চ্যানেল, এটার কমপ্লিট নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতে, এবং পারস্য উপসাগরে, বেসিক্যালি পারস্য উপসাগরে যদিও মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে বাহরাইনে, তারপরেও মধ্যপ্রাচ্যে জাহাজ চলবে কি চলবে না এর অনেক কিছুই ডিপেন্ড করে ইরানের উপরে। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে জিব্রাল্টার ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীতে যখন ইরানের একটা 2022 সালের দিকে বা 23 সালের দিকে সম্ভবত, যখন ইরানের একটা তেলবাহী জাহাজ আটক করেছিল, তখন ব্রিটেনের দুটো তেলবাহী জাহাজ আটক করেছিল এই পারস্য উপসাগরে। আপনি চিন্তা করতে পারেন ব্রিটেনের বা আমেরিকার কোন জাহাজ আটক করতে পারে কোন দেশ, এটা ভাবা মানে কল্পনার বাইরে। এই তেলবাহী জাহাজ কিন্তু ইরান এই ব্রিটেনের পারস্য উপসাগরে আটক করেছিল। এটা গেল এক। দুই হচ্ছে যে ইরানের একটা তেলবাহী জাহাজ থেকে জোর করে তেল লুট করে নিয়ে যখন আমেরিকার একটি জাহাজ চলে যাচ্ছিল, তখন ইরান আবার সেই জাহাজকে আটক করে একেবারে আইআরজিসির ফোর্স পাঠিয়ে, আমরা সেই ভিডিও দেখেছিলাম, ফোর্স পাঠিয়ে হেলিকপ্টার পাঠিয়ে আমেরিকার সেই জাহাজকে ইরানের উপকূলে নিয়ে এই রেফারেন্সগুলো আসলে প্রমাণ করে যে ইরান চাইলে হয়তো ওই হরমুজ প্রণালীটা বন্ধ করার ক্ষমতাটা রাখে। আমি একটা প্রশ্ন আপনাদের দুজনকেই করব, যেটা আসলে অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন, যে এত কিছুর পর আসলে মুসলিম বিশ্ব বা অন্যান্য যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, তারা আসলে কি বার্তাটা দিচ্ছে? ইরানের সাথে আছে নাকি তারা আসলে শুধু সমাধানের কথাই বলে যাচ্ছে? রাশিয়া এবং উত্তর কোরিয়া এই দুজনের অবস্থানটা জানবো। আমি শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আপনাকে দিয়ে। জি, এক্ষেত্রে আসলে মিডল ইস্টের দেশগুলো তারা কিন্তু এখনো তাদের অবস্থানটাকে ক্লিয়ার করেনি, কারণ তারা একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে আসলে দাঁড়িয়ে আছে। এখানে দেখা যাচ্ছে যে আসলে যুদ্ধ, এই খেলাটা যদি চলতে থাকে দীর্ঘমেয়াদী, এটার কনসিকুয়েন্স কিন্তু কারোর জন্য কিন্তু ভালো হবে না। এখানে অনেকেই বিশ্লেষকরা বলছেন, এবং ইভেন রাশিয়ার ভ্লাদিমির পুতিনও বলেছেন যে এটা তৃতীয় বিশ্বের দিকে চলে যাচ্ছে। তাহলে আসলে এই যে একটা পয়েন্ট, সবগুলো বিবেচনায় কিন্তু মিডল ইস্ট একটা তারা স্ট্র্যাটেজিক পয়েন্টে এখন আছে। এখানে আমি আমার সহানুভূতির একটা কথা বলছেন যে হরমুজ প্রণালীর কথা, এটা ইজিলি বন্ধ করে দেবে। আসলে বন্ধ করা এবং এই পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা, এগুলো সহজে করা যায় বা করা যাবে। এখন সেই ধরনের টেকনোলজি আছে, বা স্ট্র্যাটেজিক পয়েন্টে ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। কিন্তু এটা কনসিকুয়েন্সটা কেমন, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এটার যে কনসিকুয়েন্সেস শুধু কি মার্কিন যুক্তরাষ্ট্র ভোগ করবে, না তার অ্যালায়েন্স শক্তি সহ পুরো ইউরোপের শক্তিগুলো? আল জাজিরা বলছে হাফ অফ দ্য ওয়ার্ল্ড, আল জাজিরা বলছে গোটা বিশ্বের অর্ধেক। জি হ্যাঁ, তো সেই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে মিডল ইস্টের এখন হয়তো আমরা মুসলিম রাষ্ট্রের দেশ হিসাবে আমরা নিন্দা জানাচ্ছি, এবং অনেকগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে যুদ্ধকে সাপোর্ট না করার, সেই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এখন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ল্যাঙ্গুয়েজ তারা হামলার মাধ্যমে দিয়েছে, অনেক দেশ তারা নিন্দার মাধ্যমে দিচ্ছে, এবং আমরা জাতিসংঘের অবস্থানটাকেও আমরা দেখছি যে তারা এইভাবে মোটিভেট করছে যে যুদ্ধটা থেকে থামানোর জন্য। কিন্তু এই যে একটা বিষয়, যে ল্যাঙ্গুয়েজ, যুদ্ধের মধ্যে ল্যাঙ্গুয়েজ একটা বড় বিষয়, সেই ল্যাঙ্গুয়েজকে কিন্তু অ্যানালাইসিস করে অনেক কিছু বোঝা যাচ্ছে। সেই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যে এই যুদ্ধকে কিন্তু কেউ সাপোর্ট করছে না, এবং এই যুদ্ধটা কারা লাগিয়ে দিচ্ছে আপনারা যদি দেখেন যে ইসরায়েল প্রথম হামলা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম হামলা করেছে, কারণ একটা পক্ষ যুদ্ধটা আরো বড় হোক, একটা কনসিকুয়েন্সটা আরো বাড়ুক, সেটি কিন্তু চাচ্ছে। তো সেই জায়গায় যদি মিডল ইস্টের দেশগুলো যখন যদি বুঝবে
এবং এটিকে যদি আরো এক্সটেন্ডেড ভার্সনে গিয়ে পুরো মিডল ইস্টকে ক্ষতিগ্রস্ত করার যে একটা প্রবণতা তৈরি হবে, সেই জায়গা থেকে আমি মনে করি যে যে মিডল ইস্টের যে দেশগুলো তারা যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এখন প্রতিবাদ করছে এবং যে আন্তর্জাতিক আইনকে স্মরণ করিয়ে দিচ্ছে এবং একটা জায়গা পর্যন্ত তারা নিয়ে যাওয়ার জন্য যে কাজ করছে, আমি এটিকে সমর্থন করছি। জি, সেক্ষেত্রে জনাব সিরাজুল ইসলাম, মানে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের কাঁধে বরাবরই আমেরিকার একটা হাত থাকে, কিন্তু রণাঙ্গনে যেন ইরানকে একাই মনে হয়। মানে তাদের পাশে আসলে অন্য কোনো দেশকে শক্তভাবে বলিষ্ঠভাবে সাপোর্ট করতে আমরা দেখি না। সেক্ষেত্রে কার কি অবস্থান আপনি যদি ধরে ধরে বলেন, তুরস্ক কিংবা রাশিয়া যার কথা বলছি, বা নর্থ কোরিয়া? জি, আমি খুব ধরে ধরেই বলতে পারি, সময় আপনারা দিতে পারেন খুব সংক্ষেপে যতটুকু করা যায়। হ্যাঁ, তুরস্কের অবস্থান হচ্ছে যে মুখে অনেক বড় কথা, ইরানের পক্ষে মুসলিম বিশ্বের জন্য, মুসলিম উম্মার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে কাজে কিছুই দেবে না। বরং তলে তলে আমেরিকা এবং তলে তলে না, প্রকাশ্যে আমেরিকার সাথে, তলে তলে উপরে সব রকমই ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক সবকিছু আছে ইসরায়েলের সাথে। অতএব তুরস্ক এখানে আপাতত ইরানের জন্য কোনো বন্ধু, যুদ্ধের ক্ষেত্রে বন্ধু বা সঙ্গী হয়ে আসছে, এটা ভাবার কোনো সুযোগ নেই। সৌদি আরব, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এই প্রত্যেকটা দেশ একই অবস্থানে। তারা ইরানের সাথে এই মুহূর্তে বড়জোর মুসলিম একটা দেশ আক্রমণ শিকার হয়েছে, এটা ঠিক হয়নি, এতটুকু, বা নিন্দা করছি এতটুকু, ও কথার ভিতরে থাকে, নিন্দাবাদ পর্যন্ত থাকবে, তার বেশি কিছু না। কাতার কূটনৈতিকভাবে, কাতার, ওমান এবং কুয়েত এরা ইরানকে ভালো একটা সাপোর্ট দেবে। এরা সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে, যদি কথার কথা যুদ্ধ লেগে যায় এবং তখন যুদ্ধ পক্ষ কার পক্ষকে নেবে সেই রকম একটা প্রশ্ন আসলে কাতার, কুয়েত এবং ওমান এরা যদিও সরাসরি ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে না, কিন্তু এরা কূটনৈতিক সমর্থন তো খুব স্ট্রংলি। ইয়েমেন, ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স, তারপরে লেবাননের হিজবুল্লাহ গ্রুপ, হামাস তো আছেই, এরা সবাই মিলে ইরানের পক্ষে যুদ্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ইরাক এপাশে খুব স্ট্রংলি ইরানের পক্ষে থাকবে। হয়তো সরাসরি তারা যুদ্ধ করবে না রাষ্ট্র হিসেবে, বাট তাদের প্রক্সি ফোর্স যেগুলো আছে সেগুলো ইরানের পক্ষে যুদ্ধ করবে এবং তারা স্ট্রংলি ইরানকে সাপোর্ট দেবে। এর পাশে পাকিস্তান বা অন্যান্য আশপাশের যে সমস্ত দেশ, তারা সবাই 30 সেকেন্ডসের মধ্যে খালি আপনি রাশিয়ার অবস্থানটা বলবেন। জি, রাশিয়ার অবস্থান, রাশিয়ার সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক খুবই স্ট্রং। তারপরে সামরিক সহযোগিতাও আপনি ইউক্রেন যুদ্ধের সময় দেখেছেন। ইরানের সাথে রাশিয়ার আপনার কৌশলগত স্ট্র্যাটেজিক ডিল আছে। অতএব স্ট্র্যাটেজিক ডিল থাকার মানেই হচ্ছে যে নিরাপত্তা এবং প্রতিরক্ষার একটা স্ট্রং বন্ডেজ থাকার কথা এই দুই দেশের সাথে। অ্যাট দ্য সেম টাইম 25 বছর মেয়াদী একটা চুক্তি আছে চীনের সাথে, একই রকমের কৌশলগত চুক্তি। ফলে চীন রাশিয়ার কাছ থেকে ইরান দারুণ রকমের একটা সমর্থন পাবে, কূটনৈতিক এমনকি সামরিক সহায়তাও পেতে পারে। অনেক ধন্যবাদ। মানে আলাপটা এত ইন্টারেস্টিং হচ্ছিল, সময় থাকতে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম, এবং আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, এবং ছিলেন ইরান বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম।